আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা আমি বৃত্ত দিয়ে শুরু করতেছি, একটা জ্যামিতিক অংশ দিয়ে শুরু করতেছি, জ্যামিতিক একটা টপিক দিয়ে। সো গতকাল আমি তোমাদেরকে বলছিলাম, একটা প্ল্যানের কথা বলছিলাম, ওই প্ল্যানটা নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমার কাজ চলতেছে। আমি আসলে অনেক একটু ব্যস্ততার টাইম মধ্যে যাচ্ছি, এই জন্য কন্টেন্টগুলো পাবলিশ করতে সময় লাগতেছে বা রেকর্ড করতে সময় লাগতেছে। তো যাই হোক, আমাদের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য তোমাদের কিছু হেল্প দরকার, আর আমারও হার্ডওয়ার্ক করা দরকার। তোমরাও অবভিয়াসলি আমাদের প্ল্যান বা রোড ম্যাপ অনুযায়ী আমরা যেভাবে যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, সব কিছুর বিপরীতে অ্যাগেনস্টে গিয়ে অনেক কিছু বলবে। গার্ডিয়ানসরা হয়তো এটা পছন্দ করতেও পারে, নাও করতে পারে। আমরা সব কিছুর বিপরীতে গিয়ে আমরা আস্তে আস্তে শুরু করব। যাই হোক, বৃত্ত দিয়ে আমি শুরু করতেছি। ফার্স্ট ভিডিওটা রেকর্ড করা বৃত্ত নিয়ে যাদের ক্লাসে এখন বা যারা আমরা ক্লাস 8-এ আছি তাদের ম্যাপে বৃত্তটা আমি পড়াচ্ছি। যারা সিনিয়র অথবা ক্লাস 9-10-এ উঠে গেছো, এই মুহূর্তে বৃত্ত নিয়ে হয়তো তাদের বেসিক পড়াগুলো দরকার নাই, কিন্তু আমি তোমাদেরকে তারপর রিকমেন্ড বা সাজেস্ট করবো যাতে তোমার বৃত্তটা পড়ো। বৃত্তর সঙ্গে তোমার যে বেসিকগুলা ছিল সেগুলো তোমার একটু রিভিশন হয়ে যাবে। আর যারা জুনিয়র ক্লাসে আছো, মানে 6-7-এর দিকে আছো, তাদের জন্য বৃত্তটা একটা নতুন টপিক হচ্ছে। এক্সপ্লোর করো যাতে ভবিষ্যৎ ক্লাসে তুমি এটাকে নিয়ে সামনের দিকে আগাতে পারো। যেমনি আমাকে কন্টেন্ট তো এখানে সেভ করাই থাকবে, সো এত টেনশন নাই, তার বারবার তুমি এসে ভিউ করতে পারো। তো বাই দ্য ওয়ে, আমাদের মেইন পারপাসটা ছিল যে এডুকেশনাল অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা বিষয় আমরা ফান্ডামেন্টালি পড়বো, যে কোনো কিছু আমরা ফান্ডামেন্টালি অ্যাচিভ করব, এবং ফিউচারে আমরা শুধু পরীক্ষাটাকে হচ্ছে সেকেন্ডারি হিসেবে রেখে আমরা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। আমরা যদি ফান্ডামেন্টালি উঠতে পারি বা বেসিক্যালি উঠতে পারি, তাহলে অবভিয়াসলি পরীক্ষা আমরা যে কোনোভাবে আমরা ক্র্যাক করতে পারবো বা পারফরমেন্সটা ভালো দিতে পারবো। যাই হোক, বৃত্ত দিয়ে শুরু করতেছি। আমরা সবাই কম বেশি জানি বৃত্ত কী, যারা আমরা একবার হলেও পড়ছি। তারপর আমি বৃত্ত নিয়ে, যেহেতু আমি বেসিক্যালি যাওয়াটা খুব পছন্দ করি, তোমরা অলরেডি জানো যে আমি একটু বেসিক থেকে পড়াটা পছন্দ করি, কারণ বেসিক পড়া থাকলে এগুলো আমরা ভুলার চান্সটা কম, একদম 0% চলে যায় ভুলার চান্স। তো দ্যাটস ওয়াই আমি বেসিক থেকে আবার শুরু করতেছি। যদি তোমাদের এগুলো পেয়ে থাকো, তোমরা যদি এগুলো শিখে ফেলো, তাহলে তোমাদের একটু রিভিশন হচ্ছে। নেক্সট ক্লাস থেকে আমরা ধীরে ধীরে বা নেক্সট ভিডিও থেকে আমি ধীরে ধীরে ডিপ টপিকে চলে যাব। সো বাই দ্য ওয়ে, বৃত্ত আমরা জানি, বৃত্তের সঙ্গে যদি এখন আমি কাউকে জিজ্ঞেস করি, অবভিয়াসলি বলে দিতে পারবে, অনেকেই বলে দিতে পারবে, বাট মুখস্থ করে বলবে নাকি বুঝে বলবে সেই বিষয়ে আমি যাচ্ছি না। বাট এখানে আমি বৃত্তটা আমি নিজের মতো করে বুঝাচ্ছি। আবার তোমরা যদি কোনো ল্যাকিংস থাকে সেগুলো বের করে নিতে পারো, সেগুলোর দিকে ওভারকাম করে আসতে পারো। দেখো, বৃত্ত এই যে টপিকটা, এটা একটা জ্যামিতিক শেপ। আমরা জানি একটা জ্যামিতিক যে কোনো প্যাটার্নের মধ্যে বৃত্ত হচ্ছে একটা বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক মানে হচ্ছে এটা এমন একটা প্যাটার্ন যেটা জ্যামিতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। বৃত্ত শিখার মতো আমরা অনেক কিছু শিখতে পারি। সো আমি কথা না বাড়িয়ে বৃত্তটা আমি আঁকতেছি, কিন্তু বৃত্তের জন্য যে মেইন বেসিক জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা প্রত্যেকটা পয়েন্ট আউট করব এবং প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লোর করব, নিজেদের ভিতরে এক্সপ্লেনেশনগুলো ভালো করে সেট করবো। আর যদি কোনো প্রশ্ন থাকে, অবভিয়াসলি সেগুলো কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবো আমাকে, ঠিক আছে? কমেন্ট হোক বা আমি যে গ্রুপ বা ফোরামটা খুলতেছি সেখানে প্রশ্ন করা হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে অন্য কেউ এসে দিতে পারে সেভাবে আমি যে স্কোপটা রাখতেছি। যাই হোক, বৃত্তের জন্য আমাদের যে ইম্পর্টেন্ট ইয়াগুলো দরকার, প্রথমে হচ্ছে কেন্দ্র দরকার। যারা পড়ছো তারা ভালো করে জানো কেন্দ্র কি ইম্পর্টেন্ট জিনিস বৃত্তের জন্য। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতেছি। এই দুটো জিনিস আমার কাছে দেওয়া থাকলে একটা বৃত্ত আমি গঠন করে ফেলতে পারবো। যেমন দেখো, বৃত্তের সংজ্ঞাটার দিকে একটু যাই। কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আবার বলতেছি কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, মানে যে কোনো দূরত্ব হতে পারে, আমি বিন্দু থেকে একটু দূরত্ব নিতে পারি, একটু দূরত্ব নেবে, যে কোনো একটা দূরত্ব বজায় রেখে, যদি আমি একটা সব দিকে সমান দূরত্বটা বজায় রাখতে হবে, সব দিকে সমান দূরত্ব বজায় রেখে যদি আমি একটা বক্ররেখা ঘুরিয়ে আনি, যে বিন্দু থেকে আমি উৎপন্ন করছি সে বিন্দুতে আবার ঘুরিয়ে আনি, তাহলে যে বক্ররেখাটা বা যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হয় সেটা হচ্ছে কি, বৃত্ত। তো এই বৃত্তাকার শেপ, এটাই বৃত্ত আমরা সবাই চিনি, ছোটোবেলা থেকে আমরা জানি। এটা নিয়ে এত বেশি হয়তো ডিপলি না পড়লেও চলবে, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ। দেখো, কেন্দ্রটাকে আমরা বলবো বৃত্তের প্রাণ,
কেন্দ্রকে আমরা কি বলবো, বৃত্তের প্রাণ। কারণ প্রাণ কেন, কারণ সে যদি না থাকতো, কেন্দ্রকে যদি আমি না পাই বা কেন্দ্রের উপর যদি আমি ভিত্তি না করি, বৃত্তটাই আমি আঁকতে পারবো না ফার্স্ট অফ অল। তাহলে প্রাণ হচ্ছে কি, কেন্দ্র। আর বৃত্তের শেপটা বা সাইজটা, শেপ মিনস আমি বুঝতে যাচ্ছি সাইজটা ডিপেন্ড করে ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ হচ্ছে একটা দূরত্ব, কোত্থেকে দূরত্ব, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। এই যে কেন্দ্র হতে দূরত্ব, কিসের দূরত্ব বলতেছি আমরা, এই যে বক্ররেখাটা আমরা আঁকলাম, একটা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখাটা ঘুরাই আনলাম, সেটার দূরত্ব। ওই রেখাটা, বক্ররেখাটা কেন্দ্র হতে কতটুকু দূরে থাকবে সেটা ডিপেন্ড করবে ব্যাসার্ধের সাইজের উপর। যদি আমরা ব্যাসার্ধ ছোট নিই তাহলে বৃত্তের সাইজটা ছোট আসবে, যদি ব্যাসার্ধ বড় নিই তাহলে বৃত্তের সাইজটা বড় আসবে। তো এই কারণে হয়তো তোমরা অনেক জায়গায় দেখবা কোন একটা বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে, 6 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে, 10 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ কতটা বারবার ইনক্লুড করা হয় বা উল্লেখ করা হয়, কারণ ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের পরে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস বৃত্তের জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম বৃত্ত আঁকতে গেলে আমার একটা কেন্দ্রের দরকার, একটা ব্যাসার্ধের দরকার, তারপর আমি একটা বৃত্তাকার শেপ বা বৃত্তকে পেয়ে যাব। তাহলে বৃত্তের যে এই যে কেন্দ্র ব্যাসার্ধের পরে যে বৃত্তাকার শেপটা আমি পাইছি, সেখানে আমরা কি শুধু এগুলোই নিয়ে বৃত্ত হবে না, বৃত্তের আরো অনেকগুলো জিনিস আছে। যেমন আমি বৃত্তকে একটু বড় করে এক্সপ্লোর করি। যেমন দেখো এখানে হচ্ছে কেন্দ্র ছিল, যেটা আমরা এতক্ষণ বলতেছিলাম। আর যে আমি এইভাবে যে আঁকলাম, এটা হলো কেন্দ্র থেকে একটা এই যে পরিধির দূরত্বটা। আচ্ছা বাই দ্য ওয়ে, পরিধি কি সেটা আমরা একটু পরে বলতেছি। এই পুরো বডিটা আঁকার জন্য কেন্দ্র হতে সব দিকে সমান দূরত্ব আমাকে বজায় রাখতে হয়েছিল। হ্যাঁ, এই যে সমান দূরত্ব বজায় রাখার জন্য যে দূরত্বটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। এখন দেখো এখানে এই ব্যাসার্ধ কথাটার মধ্যে আমি দুইটা শব্দ পাচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এক্সপ্লোর করি তাহলে একটা হবে ব্যাস, একটা হচ্ছে অর্ধ। মানে আমি যদি শব্দটাকে যদি আমি একটু ব্রেকডাউন করি তাহলে বুঝতে পারবো ব্যাস অর্ধ। তাহলে অর্ধ শব্দটা আমরা বুঝে গেলাম, অর্ধ শব্দ হচ্ছে হাফ বা অর্ধেক, ঠিক আছে। কিন্তু ব্যাস কোনটা, এই যে ব্যাস বলা হচ্ছে, এই ব্যাস কোনটা? যখন দেখো একটু ভালো করে যদি একটু তোমরা একটু বুদ্ধিমত্তাটা বা ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাও তাহলে বুঝতে পারবে এই অংশটা যদি ব্যাসার্ধ হয়, অর্থাৎ এটা যদি অর্ধেক হয়, তাহলে অবভিয়াসলি বা এই বাকি অর্ধেক যে খালিটা আছে বরাবর, সে অর্ধেকটা পূরণ করে দিলে পুরোপুরি কি ব্যাস চলে আসবে। যে রেখাটা চলে আসছে সে অ্যাকচুয়ালি ব্যাস। এই ব্যাসের অর্ধেক অংশটাকে আমরা ব্যাসার্ধ বলতাম। সো এখানে প্রতিটা জিনিসের এক একটা মিনিং আছে এবং প্রতিটা জিনিসের অ্যাপ্লিকেশনের একটা ফিল্ড আছে, শুধু একটা না অনেকগুলো ফিল্ডস আছে। সো আমরা বুঝতে পারবো, সামনে গেলে বুঝতে পারবো। তাহলে যাই হোক, ব্যাসার্ধ আসলে অ্যাকচুয়ালি আসে ব্যাস থেকে। ব্যাস সেটাই হয় যেটা বৃত্তের এই বডির যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রের উপর দিয়ে যদি কোথায় যায়, অন্য প্রান্তে গিয়ে কানেক্ট করে, তাহলে সেটা হবে ব্যাস। আর সেই ব্যাস হচ্ছে একটা সরলরেখা এবং সেই সরলরেখার অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? ফার্স্টে কেন্দ্র পাইলাম, যেটা হচ্ছে প্রাণ হিসেবে চিনতেছি। ব্যাসার্ধ পাইলাম, যেটা কেন্দ্র হতে বৃত্তের বডি যেটা বক্ররেখা সেটার দূরত্ব, এবং ব্যাস হচ্ছে সেই রেখাটা যেটা অ্যাকচুয়ালি বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে যাবে। ব্যাস মাস্ট কেন্দ্রের উপর দিয়ে। সো এখানে আমরা কিছু কিছু জিনিস নোট করে ফেলবো, যেমন ব্যাস হবে কি কেন্দ্রের উপর দিয়ে যাবে, কেন্দ্রের উপর দিয়ে যায়। হ্যাঁ, মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। যদিও আমরা যারা পড়ে ফেলছি তাদের জন্য হয়তো এগুলো সহজ লাগতে পারে, বাট নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং রিভিশনের জন্য অবভিয়াসলি আরেকবার রিভাইজ করার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার। তাহলে এখানে কেন্দ্রের উপর দিয়ে যাবে এবং বৃত্তের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে টাচ করবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাস। আর সেই ব্যাসের অর্ধেকটা, এটাকে যদি আমি হাফ করি, ব্যাসকে যদি আমি 2 ভাগ করি, তাহলে আমি পাচ্ছি কি ব্যাসার্ধ, ঠিক আছে। আমি যদি ব্যাসকে হাফ করি তাহলে হবে ব্যাসার্ধ, এটা যেটা এখানে লেখা আছে। তো ব্যাসার্ধ হচ্ছে আসলে কেন্দ্র থেকে, তো আমরা ব্যাসার্ধের সংজ্ঞাও বলতে পারি যে কেন্দ্র হতে যে রেখাটি বৃত্তের যে কোনো একটা প্রান্তে, কেন্দ্র হতে ব্যাসার্ধ হবে সেটাই। তাই কেন্দ্র হতে বৃত্তের যে কোনো একটি প্রান্তকে কানেক্ট করলে, যে কোনো একটি বিন্দু বা প্রান্ত বিন্দুকে কানেক্ট করলে, যে কোনো একটা প্রান্ত পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, প্রান্ত পর্যন্ত দূরত্ব। ওকে, তো কারণ সব দিকে যেহেতু
দূরত্ব প্রান্তগুলো সব বক্ররেখা যেহেতু সব দিকে সমান দূরত্ব বজায় রাখছে, তাহলে আমি যেদিকে ব্যাসার্ধ আঁকি না কেন সাইজটা সবসময় সমান হবে। তাই একই বৃত্তের মধ্যে ব্যাসার্ধ অলওয়েজ কি হয়, একই বৃত্তের মধ্যে ব্যাসার্ধ অলওয়েজ সমান হয়, বিকজ সমান দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা বক্ররেখাটা আঁকি। তাহলে একই বৃত্তে সকল ব্যাসার্ধ কি হয়, সমান হয়। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমি ডিপলি যদি আমরা রিসার্চ করে অনেক কিওয়ার্ডস বা অনেক কি পয়েন্টস আমরা এখান থেকে বের করতে পারবো। তো শুধু মুখস্থ করাটা চলবে না, আমরা যেহেতু অন্য প্ল্যান নিয়ে নামছি, তাহলে অবশ্যই আমাদের উচিত সব কিছুকে একটু ভালো করে এক্সপ্লোর করে সামনের দিকে যাওয়া। ওকে, তাহলে এই ব্যাসার্ধ কেন্দ্রের পরে আমরা কিসে যাব, আমরা মনে করি এই রেখাটা তো বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন্দ্র দিয়ে গেছে, তো কেন্দ্রের ছাড়া কি যেতে পারে না? হ্যাঁ যেতে পারে, অবশ্যই যেতে পারে। কেন্দ্র ছাড়া যদি আমি এই রেখাটাকে এদিকে আনি তাহলে সেটার একটা নাম আছে, এবং সেই রেখাটার নাম হবে জ্যা। রেখাটার নাম কি হবে? জ্যা। জ্যা হচ্ছে শুধুমাত্র কেন্দ্রবিহীন, এক প্রান্ত থেকে এক প্রান্তে যাবে। ব্যাস হচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্তে যাবে, শুধু কেন্দ্রের উপর দিয়ে যায় বলে ওটাকে ব্যাস বলা হয়। বাই দ্য ওয়ে, ব্যাসও কিন্তু একটা বৃহত্তম জ্যা, ব্যাসও কিন্তু একটা জ্যা, কিন্তু সেটা হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, সব থেকে বড় জ্যা। কেন বড় জ্যা? কেন? কারণ এই সাইড বৃত্তের বডিতে এই অংশটাই মাছ একদম কেন্দ্র বরাবর অংশটাই হচ্ছে সব থেকে বড়। সে যত এদিক দিয়ে যাবে তত ছোট হচ্ছে বা কার্ভড হয়ে যাচ্ছে। তোমরা একটু ভালো করে খেয়াল করতে পারো যে এখানে সব থেকে বেশি কার্ভড বা শ্রিঙ্ক হচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, যত এদিক থেকে এদিকে আসছে ছোট হয়ে যাচ্ছে, যত এদিক থেকে নিচ থেকে উপরে বা মাঝখান বড় হয়ে যাচ্ছে বড় হচ্ছে, আবার মাঝখান থেকে যখন প্রান্তের দিকে যাচ্ছি বা ব্যাসের অর্ধেক ওই সাইডে যাচ্ছি তাও তত ছোট হচ্ছে। তার মানে আমি যদি এই রেখাটাকে বাদ দিয়ে যে অন্য রেখাগুলো এখানে আঁকতে থাকি তাহলে ছোটই হতে থাকবে। এটা ওভারঅল মোটামুটি চিন্তা করলে বোঝা যায়। তো জ্যা অ্যাকচুয়ালি সেটাই যেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কানেক্ট করে, এক প্রান্ত হতে অন্য প্রান্তে কানেক্ট করবে বা অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই। কিন্তু তার মানে ব্যাস, আচ্ছা ব্যাসও তো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কানেক্ট করতেছে, তাই না? তাহলে ব্যাসকে আমরা একটা কি বলতে পারি, ওভারঅল আমরা একটা জ্যা বলতে পারি। তবে এটা যেহেতু সাইজে বড় এই জন্য আমরা খুব বৃহত্তম জ্যা বলতেছি, এবং তার নামটা স্পেসিফিকলি ব্যাস কেন রাখা হয়েছে, কারণ সে কেন্দ্র উপর দিয়ে যায় যাতে আমরা সহজে চিনতে পারি। তাহলে আমরা এখন এইটুকু পর্যন্ত কী কী পড়লাম? একটা বৃত্তের জন্য লাগে কেন্দ্র যেটা প্রাণ, ব্যাসার্ধ লাগে যেটা অ্যাকচুয়ালি বৃত্তের বডিটার সাইজ ডিপেন্ড করে কতটুকু দূরে অবস্থান করবে সেটার জন্য, আর ব্যাসার্ধ অ্যাকচুয়ালি ব্যাসের অর্ধেক হয়, আর ব্যাস সেটাই হয় যেটা একটা সরলরেখা এক প্রান্ত থেকে বৃত্তের কেন্দ্র উপর দিয়ে অন্য প্রান্তে কানেক্ট হবে, আর যে হচ্ছে সেটা যেটা কেন্দ্র ছাড়া যে কোনো প্রান্তে কানেক্ট হবে। এই হচ্ছে কাহিনী। এখন আমরা যে মজার দুইটা পড়বো সেটা হচ্ছে একটা হচ্ছে পরিধি, একটা হচ্ছে পরিধি। পরিধি হচ্ছে সেটাই যেটা আমরা এই যে এতক্ষণ পর্যন্ত বক্ররেখাটা ঘুরে আনছি, বলতেছি যে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে ব্যাসার্ধটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সমান দূরত্ব বজায় রেখে এই কথাগুলো বলে যে বক্ররেখাটা ঘুরিয়ে আনে যে আবদ্ধ করছি, ওই বক্ররেখাটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিধি। তো আমরা চাইলে এটাকে বলতে পারি এইভাবে, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে, এটা ফুল সাইজটাকে, ফুল লেন্থটাকে বা ফুল দৈর্ঘ্য বা অংশটা, সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে পারি, সম্পূর্ণ অংশ বলতে পারি, তাহলে সেটা হবে কি পরিধি। ওকে, তাহলে পরিধি হচ্ছে বৃত্তের যে রেখাটা অ্যাকচুয়ালি ওভার ফুল কমপ্লিট রেখাটা যে হবে সেটা হবে পরিধি। এই পরিধিকে যদি আমরা টুকরো টুকরো করি সেটাকে বলা হবে চাপ। সো আমরা চাপ সমান বলতে পারি পরিধির খণ্ডিত অংশ। চাপটা আমরা একটু বুঝতেছি, এক্সপ্লোর করতেছি আরো ভালো করে। পরিধিকে যদি পুরো এই বক্ররেখাটা না নিয়ে যদি যে কোনো একটা টুকরা নিয়ে ওর উপর থেকে, তাহলে সেটা হয়ে যাবে চাপ। যেমন আমরা যদি অঙ্কন করে দেবে চিত্র হিসেবে যদি দেখি, যেমন দেখো এটা এই জিনিসটা তো ফুল পরিধি, তাই না? কিন্তু আমি পরিধি থেকে না নিয়ে যদি এইভাবে আমি অংশটা কেটে নিই, যে এই টুকরাটা কাটলাম, শুধু এই টুকরাটা নিলাম, যদি এই টুকরাটা নিই তাহলে এটা হবে একটা চাপ। শুধু এটাই নয়, আমি যদি পুরাই এই সম্পূর্ণ অংশটা না নিয়ে যদি এখানে এই জায়গাটা যদি অফ করে দিই, মানে এটা ধরো মিলিত হইল না, শুধু এইখানে না, একদম এই বিন্দু থেকে শুরু হইতে এই বিন্দুটা না মিলে, তাহলে এটা পুরোটা হয়ে যাবে চাপ। তো চাপ আবার অনেক ধরনের হয়, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি চাপের বিভিন্ন ভেরিয়েশনস আছে, ছোট সাইজ, বিশাল সাইজ, বা একদম পরিধি না হতে হয় না এরকম টাইপের অংশটাকে এক ধরনের চাপ বলা হবে। তারপর ছোট সাইজ হলে এক ধরনের চাপ বলা হবে। আবার বাই দ্য ওয়ে যদি সমানভাবে খণ্ডিত করি তাহলে সমচাপ বলা হবে। সে এই জন্য আমরা চাপকে তিনটা অংশে ভাগ করব। একটা হবে উপচাপ, যে চাপটা হচ্ছে ছোট। তারপর হবে সমচাপ, যারা হবে পরস্পর তুলনামূলকভাবে সমান। আর একটা হবে অধিচাপ। হ্যাঁ, ওকে,
তিনটা চাপ আমরা এখানে পাবো। আমি এগুলোর জন্য এক্সপ্লোর করতেছি। উপচাপ হবে তুলনামূলকভাবে ছোট, এটা হবে সমচাপ যেহেতু সমান, আর এটা হবে তুলনামূলকভাবে বড়। যেমন চিত্র আকারে যদি আমরা দেখি তাহলে দেখো ছোট যেটা হবে উপচাপ, মনে করো আমি যদি এখান থেকে এই তিনটা বৃত্ত আমি আঁকলাম তিনটাকে এক্সপ্লোর করার জন্য, মানে আমি যদি এখান থেকে একটা ছোট চাপ কেটে নিই, মানে এটাকেই যদি আমি নিই তাহলে দেখো এই বাকি অংশ যেটা আছে তার থেকে এটা তুলনামূলকভাবে ছোট, তাহলে এটা হবে উপচাপ। আর যদি এমনভাবে আমি অংশটা কাটি যাতে দোনো সাইড সমান হয়, মানে এই টুকরাটা এবং এই টুকরাটা সমান হয়, তাহলে সমচাপ, একদম ইজি। আর অধিচাপ সেটাই হবে, মনে করো আমি যে টুকরাটা কাটলাম, ধরো আমি টুকরাটা কাটলাম, এই টুকরাটা কাটিয়ে নিলাম, এইটাই নিলাম আমি, এটা বাদ দিলাম, তাহলে এই জিনিসটা হবে কি চাপ? অধিচাপ। সো অধি শব্দের অর্থ হচ্ছে অধিক বা বড়, সমত সমান, উপশব্দ হচ্ছে ছোট, আমরা মোটামুটি সবাই জানি। তো এই হচ্ছে মোটামুটি বৃত্ত এবং তার বিভিন্ন অংশ। আগে আমাদেরকে অংশগুলোকে এক্সপ্লোর করতে হবে, চিনতে হবে যখন আমরা বিভিন্ন জ্যামিতিতে এগুলো অ্যাপ্লাই করতে যাব, যাতে আমরা কোন অংশ কি বোঝাচ্ছে, কোথায় কার পজিশন সেটা সহজেই ধরতে পারি। সো এখানে আমরা কিছু নোটস নিতে পারি, যে নোটসগুলো আমি এখানেও লিখে দিতে পারতেছি, বা ভিডিওর শেষে আমি তোমাদেরকে এগুলো সার্ভ করে দিতে পারতেছি টেক্সট হিসেবে। এগুলো আমি ওভাবে দিলে মনে হয় বেটার হবে। সো তোমরা এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রথম ভিডিও যেহেতু বেশি ল্যাং করতেছি না, আমি এটা এক ধরনের এক্সপেরিমেন্ট করতেছি, ভিডিওগুলো কীরকম হবে না হবে সেগুলো আমারও আবার একটু দেখা উচিত, কারণ এগুলো আবার প্রবলেম হয়ে যেতে পারে যদি হয়, এডিট করা অনেক আছে। সো তোমাদের কোয়েশ্চেন থাকবে, আমি এই কোথায় ভিডিওগুলো করতেছি, সেভ করে রাখতেছি বা শেয়ার করতেছি বা আপলোড করতেছি, সেটা লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেখানে ভিজিট করবা, কোনো প্রবলেম থাকলে বারবার রিপিট করে দেখতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা অফলাইন অনলাইন সব কিছু মিলে একটা ইকোসিস্টেম তৈরি করবো, অ্যান্ড উইল বি সাকসেসফুল। মাথায় রাখিও, প্রথমে অনেক কিছু হয়তো একটু অ্যানশিয়েন্ট বা ট্রেডিশনাল মনে হতে পারে, যেমন আমি এখন খাতার উপর করাচ্ছি হ্যান ত্যান এগুলো, বাট ভবিষ্যতে আমরা ধীরে ধীরে মডার্ন হবো বা মডার্নাইজ করবো সব কিছু। সো তোমরা একটু একসাথে থাকিও, পাশে থাকিও, সব আমরা গ্রুপ হবো, আমরা একটু বিশাল একটা ইফেক্টিভ বা ইউনিক গ্রুপ হয়ে উঠবো।